নিউক্লিওফিলিক বিক্রিয়া জানতে গেলে আমাদের কতগুলো টার্ম মনে রাখতে হবে। প্রথম টার্মটি হলো বিক্রিয়ক বা সাবস্ট্রেট, যেটা আমি 3 নম্বরে লিখেছি। বিক্রিয়ক বা সাবস্ট্রেট কি? যেটি কিনা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিক্রিয়ক বা সাবস্ট্রেটের দুটি অংশ, একটি হচ্ছে পজিটিভ অংশ আর আরেকটি হচ্ছে নেগেটিভ অংশ। কি করে পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ দেখব? দেখো, সাধারণত এখানে যে বিক্রিয়কগুলো হয় সেগুলির চরিত্র হয় এইরকম। CX এখানে কার্বন এবং হ্যালোজেন, যেহেতু হ্যালো অ্যালকেনের বিক্রিয়া, তাহলে কার্বন এবং হ্যালোজেন, এই সি আর এক্স এর মধ্যে কার্বন হলো পজিটিভ আর এক্স মানে হ্যালোজেন হলো নেগেটিভ। কারণ কি? কারণ কার্বন অপেক্ষা হ্যালোজেনগুলির ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সুতরাং কার্বন হলো পজিটিভ আর এক্স হলো নেগেটিভ। এই যে কার্বন পজিটিভ, এক্স নেগেটিভ, এই এক্সটাই হলো এই সিস্টেমের লিভিং গ্রুপ। কারণ যখন নিউক্লিওফাইল মানে নিউক্লিওফাইল মানে তো নেগেটিভ, আমি আগেই বলেছি। এই নিউক্লিওফাইল যখন পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, কারণ নিউক্লিওফাইল নেগেটিভ, নিজের নেগেটিভ সেন্টারে অ্যাটাক করবে না, করবে কোথায় অ্যাটাক? না পজিটিভ সেন্টারে। সুতরাং কার্বনে অ্যাটাক করবে। কার্বনে অ্যাটাক করলে বেরিয়ে যাবে কোনটা? নেগেটিভ অংশটা। নেগেটিভ অংশ কোনটা? তাহলে এক্স। তাহলে এখানে দেখো নিউক্লিওফাইল হচ্ছে এইটা, যেটি অ্যাটাক করছে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ হচ্ছে এক্স বা হ্যালোজেন গ্রুপটি, যেটি বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে। আর বিক্রিয়ক বা সাবস্ট্রেট কোনটা? এইটা পুরোটা, যেখানে সি এবং এক্স দুটোই আছে। তাহলে এই গেল আমাদের টার্মগুলো। এইবারে এই টার্মগুলোর উপর ভিত্তি করে আমি একটা একটা বিক্রিয়া কমপ্লিট করব। প্রথমে আমি চলে যাচ্ছি SN2 বিক্রিয়ায়। SN2 বিক্রিয়াটা কি? দেখো, SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া তোমরা ইতিমধ্যে পরিচিত হয়েছ যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার বিক্রিয়া, মানে যেখানে রেট ডিটারমাইনিং স্টেপে দুটি মলিকুল অংশগ্রহণ করে, সেটি হচ্ছে SN2 বিক্রিয়া। এখানে আমি দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে। দেখো, একটা কার্বনে কী কী আছে? একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন আছে, আর একটা এক্স গ্রুপ আছে, এক্স গ্রুপ। তাহলে এক্সটা কি? হ্যালোজেন। এক্সটা কি? হ্যালোজেন। এই হ্যালোজেন, তাহলে এটা হ্যালো অ্যালকেন হলো, কারণ কার্বনের যোজ্যতা 4, 4টে হাতের মধ্যে 3টে হাতে 3টে হাইড্রোজেন দিয়েছি, একটা হাতে একটা এক্স দিয়েছি। এখন এখানে যখন NaOH বা অন্য কোনো গ্রুপ অ্যাটাক করবে, NaOH এর মধ্যে দেখতে পাচ্ছ, দেখো Na অংশটা তো প্লাস, যেহেতু সোডিয়াম ধাতু, আর OH অংশটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে নিউক্লিওফাইল বলতে OH মাইনাস। OH মাইনাস কেমনভাবে অ্যাটাক করবে? OH মাইনাস কোথায় অ্যাটাক করবে? OH মাইনাস দেখো অ্যাটাক করছে, কোথায় অ্যাটাক করছে দেখো। OH মাইনাসটা অ্যাটাক করছে, দেখো ভালো করে দেখে নাও কী করে অ্যাটাক করছে। এই OH মাইনাস গিয়ে অ্যাটাক করছে কোথায়? কার্বনে। কেন কার্বনে? কারণ কার্বন হচ্ছে ইলেকট্রোপজিটিভ দেন হ্যালোজেন। তাহলে OH মাইনাস গিয়ে কার্বনে যখন অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে এই এক্সটি বেরোনোর চেষ্টা করলো। এক্স মানে হ্যালোজেন গ্রুপটা। এই যখন এক্স বেরোনোর চেষ্টা করছে আর OH মাইনাস ঢোকার চেষ্টা করছে, তখন একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। ট্রানজিশন স্টেট, দেখো ট্রানজিশন স্টেটটা দেখতে কেমন? এই 3টে হাইড্রোজেন আর এই এক্সটি বেরোনোর চেষ্টা করছে, দেখো এক্সটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ওইচটা ঢোকার চেষ্টা করছে। এই ট্রানজিশন স্টেটকে বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটের ভেতর রেখে মাথায় এই এক্সাইটেড চিহ্নটি দিতে হয়। এক্সাইটেড মানে উত্তেজিত অবস্থায় আছে। এখানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কি ব্যাপার হচ্ছে। দেখো, এখানে ছিল OH মাইনাস, এখানে ছিল OH মাইনাস। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে ঘটনা ঘটলো যে OH মাইনাস যখন কার্বনকে অ্যাটাক করলো,
তখন এই OH মাইনাসের নেগেটিভ চার্জ, অর্থাৎ এখানে দুখানা ইলেকট্রন কার্বনের সঙ্গে বন্ধনে উদ্যত হলো, আর কে বেরিয়ে চলে যাবে। দেখো আমরা ফাইনাল প্রোডাক্টটা আঁকলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো CH H H আর এখানে যুক্ত হচ্ছে কে OH, আর বেরিয়ে কে চলে যাচ্ছে X মাইনাস। তাহলে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো এখানে কি ঘটনা ঘটলো। দেখো এখানে OH যুক্ত হয়েছে আর X মাইনাসটা বেরিয়ে চলে গেছে, OH মাইনাস যুক্ত হয়েছে, X মাইনাস বেরিয়ে চলে গেছে। তার মানে আমার যখন বিক্রিয়াটি শুরু হয়েছিল X এর উপরে কোনো চার্জ ছিল না, দেখো এখানে X এর উপরে সম্পূর্ণ নেগেটিভ চার্জ, আর যখন বিক্রিয়াটা শুরু হয়েছিল তখন OH এর উপরে সম্পূর্ণ নেগেটিভ চার্জ ছিল। এখন কোনো OH এর উপর কোনো চার্জ নেই, OH এর উপরে কোনো চার্জ নেই। তাহলে চার্জ কি হয়েছে, চার্জটা কনভার্ট হয়েছে কোথা থেকে না, কনভার্টের থেকে বলা ভালো ট্রান্সফার হয়েছে OH মাইনাস থেকে X এর দিকে, অর্থাৎ OH মাইনাসটা হয়ে গেছে OH আর Xটা হয়ে গেছে X মাইনাস। তার মানে ঠিক ট্রানজিশন স্টেটে নিশ্চয়ই আমরা বলতে পারছি এই যে OH মাইনাসের চার্জটা ক্রমশ কমছে, মাইনাস থেকে ডেল্টা মাইনাস আরও কম, আর X এর কোনো চার্জ ছিল না, আস্তে আস্তে বাড়ছে, নিশ্চয়ই X এর এখানে ডেল্টা মাইনাস হয়েছে। তার মানে চার্জের ডিসপারশন হয়েছে, কোথা থেকে OH থেকে X এর দিকে, OH থেকে X এর দিকে চার্জটা ছড়িয়ে পড়েছে। এখন গল্পটা হচ্ছে এখানে যে কার্বনটা ছিল, কার্বনটা কিন্তু এখানে ছিল sp3 কার্বন, এই কার্বনটা ছিল কিন্তু sp3 কার্বন, এখানে কার্বনটা কিন্তু sp2 কার্বন। তাহলে ট্রানজিশন স্টেটে কার্বনের চরিত্র কি sp2। এবারে এখানে আমরা যে ফাইনাল প্রোডাক্ট পেয়েছি সেখানে কিন্তু sp3। এখন প্রশ্ন পড়তে পারে যে এখানে আমরা দেখাচ্ছি OH মাইনাস কি হচ্ছে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে, X বেরিয়ে চলে যাচ্ছে। SN2 রিয়াকশানের মনে রাখার মতো বিষয় হচ্ছে SN2 রিয়াকশানের সবসময় নিউক্লিওফাইল অ্যাটাক করে কার্বন মানে পজিটিভ সেন্টারের ব্যাক সাইড থেকে। কেন হয় এটা কিন্তু আমরা অরবিটাল থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি, এটা বুঝে নাও ভালো করে। আমি কিন্তু অরবিটাল থিওরিটা বুঝিয়ে দেবো এখানে। দেখো আমি একটু মুছতে হবে বোর্ডটা, নাহলে আমি বোঝাতে পারবো না। আমি আগেই বলে দিয়েছি যে কার্বনের sp3 থেকে sp2 হচ্ছে, sp2 হওয়ার অর্থ হচ্ছে একটা কার্বনের টোটাল 4টে সংকরায়িত অবস্থায় টোটাল 4খানা অরবিটাল হয়, একটা S আর 3টে P মিলিয়ে 4খানা অরবিটাল হয়। এখানে দেখতে পাচ্ছি sp2 হয়েছে মানে একটা S এর সঙ্গে 2টো P মিশেছে, মানে হাইব্রিডাইজেশন হয়েছে। তাহলে sp2 আর একটা P কিন্তু পিওর অবস্থায় থেকে গেছে, P কিন্তু পিওর অবস্থায় থেকে গেছে, এটা PZ বা PY বা PX যা কিছু ধরতে পারি। তাহলে 3টে যে sp2, দেখো এই একটা sp2 বন্ড, এই একটা sp2 বন্ড, এই একটা sp2 বন্ড, আর পিওর PZটা কেমন দেখতে, দেখো এই লোভ, দুটো লোভ, পিওর PZের দুটো লোভ। তাহলে যখন আমরা অ্যাটাকটা হচ্ছিল, অ্যাটাকটা একদিকে তো X ছিল, সির একদিকে তো X ছিল, তাহলে এই বন্ডের পিওর PZ বা PX বা PY অরবিটালের সঙ্গে কিন্তু Xটা যুক্ত ছিল, অপর একটা লোভ, সেই লোভটা কিন্তু ফাঁকা ছিল। ফলে যখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করছিল এই ফাঁকা পিওর PZ অরবিটালের দিকে কিন্তু অ্যাটাকটা করছিল, কারণ এই অরবিটালের সঙ্গে অলরেডি Xটা যুক্ত হয়েছিল, অলরেডি কে যুক্ত হয়েছিল, Xটা। সুতরাং OH অ্যাটাক করার মতো জায়গা বলতে PZ বা PY PX যা অরবিটাল ধরে না কেন তার আর একটা লোভ, সুতরাং এই জায়গা ছাড়া ও অ্যাটাক করার মতো পজিশান ও পাবে না বলেই ও ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে। তাহলে যা বললাম আরেকবার একটু বুঝিয়ে বলি, ভালো করে শুনে নাও। ট্রানজিশন স্টেটটা দেখতে এরকম, কার্বন H। প্রশ্নটা মনে করো যে কেন SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইল সর্বদা কার্বনের ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে। এখানে কার্বন
তিনটে হাইড্রোজেনের সঙ্গে তিনখানা sp2 বন্ড করেছে, তিনখানা sp2 বন্ড করেছে, sp2 হাইব্রিডেশন দ্বারা বন্ড করেছে, আর একটি পিওর p অরবিটাল থেকে গেছে। p অরবিটালের আকার হচ্ছে ডাম্বেলের মতো। তাহলে একদিকে যুক্ত আছে x, তাহলে অপর দিকে নিশ্চয়ই এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, তাছাড়া ওর অ্যাটাক করার মতো জায়গা নেই, কারণ এই পিওর p অরবিটালের একটি মাত্র লোব ফাঁকা ছিল, সেই জন্য OH মাইনাসটা কিন্তু ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে। এই গেল SN2 রিয়াকশানের মেকানিজম। তাহলে SN2 রিয়াকশানের ক্রিয়াকৌশল বা মেকানিজম আমরা শিখলাম। এখন মনে রাখতে হবে SN1 রিয়াকশানটা কেন ঘটছে। SN2 তো দেখলাম ব্যাক সাইডে অ্যাটাক হচ্ছে, তাহলে SN1 এর প্রয়োজন হলো কেন? দেখো, যদি আমি এইভাবে কোনো গ্রুপ নিই, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানেও কার্বনের হাইব্রিডাইজেশন sp3, কেন? কার্বনের চারিদিকে চারটে হাত, sp3 হাইব্রিডেশনের মাধ্যমে চারটে গ্রুপ বা অ্যাটম যুক্ত আছে, একটা x আর তিনটে CH3। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যদি NaOH দিয়ে OH মাইনাস নিউক্লিওফাইল তৈরি করে OH মাইনাসকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করাতে চায়, কি সমস্যা হবে? সমস্যা কিছুই নয়। সমস্যা বলতে এই কার্বনের তিনখানা হাইড্রোজেন আছে, এই কার্বনের তিনখানা হাইড্রোজেন আছে, এই কার্বনেরও তিনখানা হাইড্রোজেন আছে। তাহলে সুতরাং এই কার্বনের হাইড্রোজেনগুলোর পজিশনের জন্য দেখো ব্যাক সাইডটা কিন্তু ব্লক হয়ে আছে, কোনো জায়গায় ফাঁকা নেই, কোনো ফাঁকা সাইড নেই যে সেখান থেকে কার্বনকে অ্যাটাক করবে, কারণ বাল্কি গ্রুপগুলো কি করেছে, ব্যাক সাইডকে ব্লক করে রেখেছে। সুতরাং এইভাবে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারবে না। ব্যাক সাইড দিয়ে অ্যাটাক যদি না করতে পারে তাহলে কিন্তু এখানে SN2 বিক্রিয়া হবে না। তাহলে উপায়টা কি? উপায়টা একটা আছে, এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, উপায়টা দেখো, এই CH3, এই এই X, উপায়টা কি? দেখো, যদি একটা ট্রেনের তোমরা নিশ্চয়ই জানো একটা সিটে 4 জন করে বসে, লোকাল ট্রেনের একটা সিটে 4 জন করে বসে, সেখানে কি হয়, পঞ্চম জন যদি আসে তাহলে কিন্তু সে বসার জায়গা পায় না। একমাত্র সম্ভব যদি কেউ উঠে চলে যায় তাহলে কিন্তু পঞ্চম জন চতুর্থ জনের জায়গা দখল করে। এখন এখানেও তোমরা নিশ্চয়ই দেখেছো ট্রেনের ক্ষেত্রে কি হয় না, বাকি 3 জন যারা আগে থেকে বসে আছে তারা নিজেদের সুবিধা মতো পজিশন করে নেয়, এবং পঞ্চম জন যিনি এসছেন তাকে কিন্তু বাকি জায়গাতে বসতে হয়। সুতরাং এখানেও গল্প হচ্ছে আগে একজনকে উঠে যেতে হবে, সেটুকু দেখি। তাহলে যদি আগে একজন উঠে যায়, কে উঠে যাবে? যে লিভিং গ্রুপ যে সিস্টেম ত্যাগ করে চলে যাবে, মানে এক্সটা মাইনাস হয়ে যাবে, এক্সটা চলে গেল, যার দেখো এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হলো, কেন? কারণ এক্স মাইনাস রূপে বেরিয়ে গেছে। এখন গল্পটা হচ্ছে এক্স পজিটিভ চার্জ কার্বনের কোন দিকে পজিটিভ, নিশ্চয়ই বলতে পারবো না, কারণ পজিটিভ চার্জ মানে এই কার্বনের চারিদিকেই একটা ইলেকট্রনের ঘাটতি। তাহলে এখন নতুন যে OH মাইনাস অর্থাৎ নিউক্লিওফাইল, সে অ্যাটাক আইদার ফ্রন্ট সাইড অর ব্যাক সাইড, দুদিক দিয়েই করতে পারে অ্যাটাকটা, কিন্তু দুদিক দিয়েই করতে পারে। যদি অ্যাটাক দুদিক দিয়েই করতে পারে তাহলে আমার দুরকম সম্ভাবনা ফাইনাল প্রোডাক্ট পাওয়ার। এখানে যে ট্রেনের উদাহরণটা দিচ্ছিলাম, তার মানে এই 3 জন যেদিকে সরে গিয়ে যেদিকটা খালি করে দেবে, চতুর্থ জন অর্থাৎ নতুন যিনি এসছেন তিনি সেই দিকে বসতে বাধ্য হবেন। ওনারা যদি জানালার সাইডে সরে যান তাহলে চতুর্থ জন কিন্তু ধারে বসতে হবে, ওনারা যদি ধার থেকে সরে এসে জানলার সাইডটা ফাঁকা করে দেয়
তাহলে চতুর্থ জন কিন্তু জানলার সাইডেই বসবে। তাহলে এই হিসেবে আমাদের কিন্তু দু ধরনের প্রোডাক্ট এখানে পাচ্ছি। একটা হচ্ছে ওয়েজ এইদিকে অ্যাটাক করলো, আর একটা হচ্ছে ওয়েজ কিন্তু এই দিকে অ্যাটাক করলো। তাহলে আমি কিন্তু দু রকম প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা 50%, এটাও 50%। তাহলে 50-50 মিক্সার পাওয়ার সম্ভাবনা আছে। এই ঘটনা যেখানে দু ধরনের প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা আছে সেই ঘটনাকে বলা হয় রেসিমাইজেশন। রেসিমাইজেশন অফ কনফিগারেশন, মানে এর কনফিগারেশন যা ছিল একবার তাই আছে, একবার তার অপোজিট হয়ে গেছে। তার মানে দুটো সম্ভাবনা আছে। কিন্তু আগে SN2 রিয়াকশানে দেখেছিলাম ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হচ্ছে, মানে যা কনফিগারেশন ছিল, যা গঠন ছিল তার উল্টো হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। এগুলো আমরা একটু যাব। তাহলে এই গেল আমার SN1 রিয়াকশানের মেকানিজম। SN1 রিয়াকশান কেন দরকার পড়লো? কারণ বাল্কি গ্রুপের ক্ষেত্রে কিন্তু ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হচ্ছে না বলে। বাল্কি গ্রুপের ক্ষেত্রে মানে বড় বড় গ্রুপের ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হচ্ছে না বলে এখানে একটা কি হচ্ছে, স্টেরিক ক্রাউডিং তৈরি হচ্ছে। স্টেরিক ক্রাউডিং মানে একটা ভিড়ভাট্টা তৈরি হচ্ছে, ফলে নতুন কোনো গ্রুপ কিন্তু এখানে অ্যাটাক করতে পারছে না। তাহলে এই গেলে SN1 SN2 মেকানিজম বা ক্রিয়া কৌশল।